নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে আবির সেই হ্যাকারকে ডেকে পাঠিয়েছে, বলছে যে কালকেই কেসটা কোর্টে উঠবে। তখন হ্যাকার বলছে, আপনি আর পূজা তো অসুস্থ, সবে ডিসচার্জ হয়েছেন, এখনই এতটা ডেসপারেটলি মুভ করাটা কি ঠিক হবে? তখন আবির বলে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বিচার করব, তুমি নাও। তোমাকে এখানে ডাকা হয়েছে কিছু ইম্পর্টেন্ট কারণের জন্য, যেটা বলছি সেটা করো। ওরা আবির রায়ের লেজে পা দিয়েছে। আবির এবার তাদেরকে কিছুতেই ছাড়বে না। আর কেসটা এবার আমি পূজা আর মহারাজের জন্য নয়, এবার আমি নিজের জন্য লড়বো। এটা হচ্ছে আবির রায়ের চ্যালেঞ্জ, যে সে লড়বেও এবং জিতবেও। এদিকে তো পূজা মহারাজের পেছনে লাগছে। মহারাজ বলছে, আমার এসব লীলা খেলা কিন্তু একদম ভালো লাগছে না, আমাকে ছাড়ো আর মুক্তি দাও। পূজা বলে, আমার প্রতি পরমেশ্বর, এত সহজে তো আমার কবল থেকে তোমার মুক্তি নেই, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই তবে মুক্তি দেব। বিক্রম দাদার খুনের আসল সত্যিটা আমি সবার সামনে প্রমাণ করেই ছাড়বো। প্রিয়াঙ্কা তখন এগিয়ে আসে, বলে, বিক্রম কে? মহারাজ, প্রিয়াঙ্কা, সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। পূজাও, সোমনাথও ভয়ে তাকিয়ে আছে যে আমার সোনা আবার কোন প্রশ্ন করছে। তখন চিয়া যায় মহারাজের কাছে, বলে, পতি পরমেশ্বর মানে কি? মহারাজ বলছে যে তুমি তোমার শিওম্যানকে জিজ্ঞাসা করো, আমি কারো পতিও নই, পরমেশ্বরও নই, আমি চললাম কৈলাস। সোমনাথ বলছে, কৈলাস যাবি? আমিও যাব। প্রিয়াঙ্কা বলছে যে তুমি দুবাই ছেড়ে কবে কৈলাস যাওয়ার চিন্তা ভাবনা নিলে শুনি? সোমনাথ চুপ করে থাকে। শিব বলছে, আমিও যাব, আমিও যাব, এই মেয়েটা যেভাবে আমার গলায় ঝুলছে, আমিও তোর সঙ্গে কৈলাস যাব, চল। বোম ভোলে, সবাই মিলে বোম ভোলে বলে চিৎকার করছে। তখন ওদিকে চিয়ার বাবা বলছে, এ কি, মহারাজ কি কৈলাস যাওয়ার বাস ছাড়বে নাকি? টুরিস্ট? রেডিকিউলাস একেবারে, এরকম ভাবে বলছে আর কি। এদিকে চিৎকার শুনে তো পূর্ণিমা আর ওর হাজবেন্ড মানে সুবিনয় বেরিয়ে এসছে, যে এত চিৎকার চেঁচামেচি কিসের হচ্ছে বাইরে। মহারাজের নতুন অবতার দেখে পূর্ণিমা আর সুবিনয় তো অবাক। পূর্ণিমা বলছে, তুই কি এইসব শাড়ি টাড়ি পরে কি কি শুরু করেছিস? তখন মহারাজ বলে, আমি সন্ন্যাস নিয়েছি। মহারাজের বাবা বলে, সন্ন্যাস নিয়েছিস? বা, খুব ভালো কথা তো, তোকে কিন্তু এই পোশাকটা পরে বেশ লাগছে। তুই এক কাজ করিস, তুই এখন থেকে এরকমই পোশাক পরিস, পূজার তো মোটেও ভালো লাগে না। তখন মহারাজ বলছে, বাবা, তুমি তোমার বাড়ি ঘরের লক্ষ্মীকে কিন্তু বুঝিয়ে দাও, যা কিছু হচ্ছে ওর জন্যই হচ্ছে, আর এক হচ্ছে ধোলাইওয়ালার জন্য। ইয়ের দিকে তাকিয়ে বলে, জয়ন্তর দিকে। তখন তো সবাই জিজ্ঞাসা করে, ধোলাইওয়ালা? বলে, ও ছাড়ো, ওসব এখন তোমাদের শুনতে হবে না, তবে যা কিছু হচ্ছে তোমাদের ঘরের লক্ষ্মীর জন্যই কিন্তু হচ্ছে, বলে দিলাম, ওকে তোমরা থামাও, সত্যিটা আনতে বারণ করো সবার সামনে। তখন পূর্ণিমা বলছে, কোন সত্যির কথা বলছে? এদিকে চিয়ার বাবাও বলছে, কোন সত্যিটা একটু শুনি আমরা। তখন মহারাজ বলে, ও সত্যি শুনতে চাইছেন, তাহলে শুনুন যেটা পূর্ণিমা মুখার্জি শুনতে চাই আর কি, যে সোমনাথ মুখার্জি, যখনই সোমনাথ মুখার্জির নামটা এইভাবে নিয়েছে, সোমনাথ হয়তো ভাবছে যে ও সত্যিটা এক্ষুনি বলে দেবে, ভগবানের নাম জপ করতে শুরু করে দিয়েছে। তখন মহারাজ বলে, সোমনাথ মুখার্জি নির্দোষ আর আমি দোষী, এটাই সত্যি। তখন সেখানে চলে আসে আবির। আবিরকে হুইল চেয়ারে করে নিয়ে এসছে সেই হ্যাকার। আবিরকে সেখানে দেখে তো মহারাজ বলছে, আচ্ছা আবির, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে আবার কেন এসছো বলো তো? তোমার তো শরীর ভালো নয়, আর তোমরা আবার কি শুরু করেছো এইসব? তখন আবির বলে, এবার দোষীকে শাস্তি দেওয়ার সময় এসেছে, আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই নয়, আমার নিজের জন্য লড়াই, আর আমি এটাকে জিতবই। কেস তোমার কোর্টে উঠবেই, কালকে ঠিক 10টার সময় পৌঁছে যাবে। এদিকে তো পূজা ঘরের কাজ করছে। তখন প্রিয়াঙ্কা এসছে দৌড়ে দৌড়ে, আচ্ছা, ছোবল তাদের খেতেই হবে, এর কি মানে পূজা? পেছন পেছন পূর্ণিমা এসছে, হ্যাঁ আমিও জানতে চাই, কি প্রমাণ করার চেষ্টা করছো তুমি, বাচাল বেয়ারা অসভ্য মেয়ে, ঘরশত্রু বিভীষণ? পূজা বলে, কেন তাদের ছোবল খেতে হবে এটা আর কিছুদিনের মধ্যে প্রমাণ সহকারে আপনারা সবাই জানতে পারবেন। এরপরে পূর্ণিমা যখন আবারও ঘরশত্রু বিভীষণ বলে পূজাকে, তখন পূজা বলে, কে যে আসল ঘরশত্রু বিভীষণ সেটা না হয় পরেই জানবেন। যাই হোক, এদিকে খুব অস্বস্তির সাথে আর কি প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করছে, আচ্ছা পূজারিনী, বলো না, বিক্রমটা কে? আর এতদিন ধরে তো বিক্রমের খুনের জন্য মহারাজ মানে জুভেনাইল হোমে ছিল দোষী হিসেবে, তাহলে এখন তুমি ওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো, মানেটা কি? বলো না পূজা, কে এই বিক্রম, বলো না। প্রচন্ড অস্থির আর প্রচন্ড আগ্রহ প্রিয়াঙ্কার মনে, কারণ বিক্রম যে তারই দাদা, তার আগ্রহটা তো থাকবেই, কারণ সেও যে এতদিন ধরে মহারাজকে দোষী ভেবে এসেছে, এবার তারও তো সত্যিটা জানার অধিকার রয়েছে। তার মধ্যে অস্থিরতা দেখে আর জানার আগ্রহ দেখে পূজা বলে, বাবা, এ তো মনে হচ্ছে হাফ ইয়ারলির পরীক্ষার প্রশ্ন করছেন আপনি, এত জানার আগ্রহ। পূর্ণিমা বলে,
সাথে কি তোমাকে আমি বাচাল বলি, সাধে বলি? একটা বড় লোক বড় যা, তার সাথে তুমি এরকম ভাবে কথা বলছো? অশিক্ষিত মূর্খ সাবস্ট্যান্ডার্ড, মানে যা পারছে পূর্ণিমার মুখে যা আসছে পূজাকে বলে যাচ্ছে। প্রিয়াঙ্কা কিন্তু চুপ করেই আছে, কারণ তার মনে শুধুমাত্র একটাই কৌতূহল, তার দাদার আসল খুনিকে জানা। বলে ফালতু বাপ মায়ের ফালতু মেয়ে, এমন কথাও বলছে পূর্ণিমা। প্রিয়াঙ্কা বলছে ওসব ছাড়ো পূজা, তুমি কথা ঘুরিও না, তুমি আমাকে বলো বিক্রম দাদার খুনের ব্যাপারে কি জানো তুমি। এটা শুনে তো পূজা আর পূর্ণিমা দুজনেই অবাক হয়, কারণ প্রিয়াঙ্কা বিক্রম দাদা বলে ফেলেছে। তখন পূর্ণিমা প্রশ্ন করছে, বিক্রম দাদা মানেটা কি? তুমি কি বিক্রমকে চেনো? প্রিয়াঙ্কা তো অবাক হয়ে থাকে, কি বলবে এবার সে, তার মুখ থেকে তো বেরিয়ে গেছে। পূজা বলছে, আপনি বিক্রমকে কি করে চেনেন ফ্রড বৌদি? প্রিয়াঙ্কাকে ফ্রড বলাতে এদিকে পূর্ণিমা বলছে, এই অসভ্য মেয়ে, বেহায়া মেয়ে, তুমি আবার ওকে ফ্রড বলে ডাকলে? এরপর তুমি যদি আর একবারও বলেছো না, তোমার মুখ আমি মেরে ভেঙে দেব। তখন পূজা অবাক হয় পূর্ণিমার কথায়। পূজা বলে, মুখ যে কার মেরে ভাঙা উচিত সেটা যদি আপনি বুঝতেন, তাহলে মুখার্জি বাড়ির আজকে এই হাল হতো না। এরপরে পূর্ণিমা রেগে গিয়ে তাকে যখন আবার এক চড় মারতে যাবে, তখন সুবিনয় এসে তার হাতটা ধরে নেয়। পূজাকে যখন তার শাশুড়ি মা উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, তখন শিব আসে, বলে মা, তুমি কিন্তু তোমার মুখের ভাষা সামলাও, একেতেই বন্ধু আহত, তার মধ্যে তুমি ওর সাথে এরকম দুর্ব্যবহার করছো। তখন পূর্ণিমা বলছে, বাবা, তুই আজকাল তোর মায়ের উপরে কথা বলবি? তোর মার সাথে তুই এরকম ব্যবহার করবি তোর মেজদার মতো, তাও এই বাচাল মেয়েটার জন্য? প্রিয়াঙ্কা বলছে, মহারাজের মতো ওরকম ক্রিমিনাল খুনিকে না লাথি মেরে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তখন সোমনাথ আসে, বলে হ্যাঁ মা, যেরকম ও জুবেনাইল হোম থেকে ফেরার পর তুমি ওর পশ্চাৎ দেশে একটা লাথি মেরে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন ঠিক সোমনাথের পশ্চাৎ দেশে একটা বাঁশের বাড়ি পড়ে। সেটা কে মারে? মহারাজ। মহারাজ চলে আসে হাসতে হাসতে, বলে, সোমনাথ বলে, এটা কি হলো? মহারাজ বলে, নেহাতি তুই আমার থেকে বয়সে বড়, তাই হাতের বাড়িটা মারলাম না, লাঠির বাড়ি মারলাম। আসলে হাতের বাড়ি মারতে কিংবা পা দিয়ে লাথি মারতে আমার বিবেকে একটু বাঁধলো, তো সেই কারণে। পূর্ণিমা বলছে, যেমন বেহায়া বাচাল বউ, তেমনই ঠিক তার নির্লজ্জ বর। মহারাজের খারাপ লাগে শুনে, বলে যে মাঝে মধ্যে মনে হয় জানো তো, যে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাব, নিরুদ্দেশ হয়ে যাব, নাকি নিজের জন্য লড়বো। পূজা, কোনটা করলে বেশি ভালো হয় বলো তো? তখন পূজা বলে, সইব না আর অবহেলা, এবার জবাব দেওয়ার পালা। তখন মহারাজ বলে, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, বলে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা কিন্তু মনে মনে বলছে যে আমার তো আর সত্যিটা শোনাই হলো না, যে বিক্রম দাদার সত্যিটা আসলে কি। আর পূজাই বা বারবার মিস্টার মহারাজ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করার কেন চেষ্টা করছে? এদিকে তো আবির তার অফিসে পৌঁছেছে, কাজ পুরো ভরদম শুরু করেছে। হ্যাকার কিন্তু তাকে বারণ করছে যে আপনি আবার নিজের বিপদ ডেকে আনবেন না তো। আবির বলছে, তুমিও তো দেখছি মহারাজের মতোই আমাকে কথা বলছো, আমার আর পূজার সঙ্গে যারা অন্যায় করেছে তারা এবার শাস্তি পাবে। হ্যাকার বলছে, আমি শুধু সাবধান করছিলাম, সবসময় তো ডাক্তার বা মহারাজ পাশে থাকবে না বাঁচানোর জন্য। তখন আবির বলছে, কাউকে লাগবে না, মহারাজ যদি আমাদের পাশে না থাকে না থাকবে, এবার আবির নিজের রক্ষা নিজেই করবে, সাথে পূজারও। মহারাজ তখন চলে আসে অফিসে জয়ন্তর সাথে, বলে যে তুমি কিন্তু নিজের বিপদ এবার নিজেই ডাকছো আবির, এই লড়াই কিন্তু প্রাণঘাতী আবির, তাই নিজের জীবন যদি বাঁচাতে চাও এই লড়াই থেকে পিছিয়ে এসো। আবির বলে, আবির রায় তো ডিসাইড করে ফেলেছে মহারাজ, যে সে আর মাঠ ছাড়বে না। মহারাজ বলে, কার জন্য মাঠে নামছো তুমি আবির? আমার জন্যে? আমার মতো একজন ভবঘুরে ছন্ন ছাড়া ছেলের জন্য নেমো না তুমি মাঠে, নিজের বিপদ ডেকে এনো না। আবির বলে, না, কোনোটাই আপনার জন্য করছি না, করছি পূজার জন্যে। যতদিন আবিরের শরীরে প্রাণ থাকবে পূজা যা বলবে আবির সেটাই করবে। মহারাজ বলে, কেন? পূজার জন্য তুমি নিজের প্রাণ সংশয় কেন করবে? তুমি কি পূজাকে ভালোবাসো? আবির বলে, যদি বলি হ্যাঁ। মহারাজ খুব রেগে যায়, টেবিলে বাড়ি মারে, আর আবির বলে চিৎকার করে ওঠে। মহারাজের চিৎকারে সবাই ভয় পেয়ে যায়। মহারাজ বলে, আমার জীবন থেকে দূরে চলে যাও, যদি মনে হয় পূজাকে নিয়ে যাবে তাও নিয়ে যাও। জয়ন্ত বলছে, তুই কি বলছিস তুই এগুলো? মহারাজ বলছে, তুই একদম চুপ করে থাক, আমি ঠিকই বলছি। যদি ওদের মনে হয় ওরা একে অপরকে পছন্দ করে, তাহলে ওরা চলে যাক, দূরে থাকুক, আমার জীবন থেকে দূরে থাকুক, তাহলে ওরা ভালো থাকবে, তাতে আমার কোনো আপত্তি নেই। আবির তখন বলে, আপনার যে পূজাকে ছেড়ে থাকতে কোনো অসুবিধে নেই সেটা আমি খুব ভালো করেই জানি, আর তার প্রমাণ হচ্ছে আপনার সই করা এই ডিভোর্স অ্যাপ্লিকেশন পেপার। সেটা দেয় মহারাজের হাতে। মহারাজ যেটা দেখে খুব অবাক হয়ে যায়। ওদিকে সোমনাথ কিন্তু মহারাজের পিছু নিয়েছিল, সে কিন্তু বাইরে থেকে সবটাই শুনছে। মহারাজ তো দেখে অবাক হয় যে সেখানে তার সই এলো কি করে। চুপ করে থাকে মহারাজ। জয়ন্ত বলে, কি ব্যাপার মহারাজ, তুই সত্যি পূজা বৌদিকে ডিভোর্স দিতে চাস? তখন আবির বলে, হ্যাঁ জয়ন্তবাবু, কিছুদিনেরই ব্যাপার। এই অ্যাপ্লিকেশনটা উনি পূজার কাছে পাঠিয়েছিলেন, আর সেই জন্যই পূজা বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়, তারপরেও আপনার কাছে ফিরে যায়, কারণ ও আপনাকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার মর্যাদা পূজাকে কি ওই বাড়িতে কেউ দেয়, আর এখনো কি দিতে পারে?
মহারাজ তখন সেই দিনের কথাগুলো ভাবতে থাকে, যখন বাড়ি ছেড়ে আসার আগে পূজা মহারাজকে বলেছিল যে সত্যি কি আমি বাড়ি ছেড়ে চলে যাব। মহারাজ বলেছিল হ্যাঁ, যদি তোমার তাই ইচ্ছে হয় তো তাই। মহারাজ বলে দেয়, এই সই আমার নয়, আমি পূজাকে কোনো ডিভোর্স অ্যাপ্লিকেশন পাঠাইনি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, জয়ন্ত, এদিকে হ্যাকার, এদিকে আবির, সবাই। মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ, আমি এটা পাঠাইনি, এটা আমার সই নয়। তখন হ্যাকার, যাকে এরা ব্যাটারি বলে ডাকে, সে বাইরে দেখে অবাক, বাইরে কেউ যেন তাদের কথা শুনছে। সোমনাথ তো কথা শুনছে, একটা ছায়া দেখতে পায়। তখন জয়ন্ত বলে কি ব্যাপার ব্যাটারি, ওদিকে তাকিয়ে আছো কেন? তখন হাত দিয়ে দেখায়। তখন জয়ন্তরা দেখে সত্যি তো ওখানে কে যেন দাঁড়িয়ে শুনছে। মহারাজ তাড়াতাড়ি করে বাইরে যায়, গিয়ে দেখে কেউ নেই, ফাঁকা, মানে সোমনাথ ওখান থেকে সরে যায়। তখন মহারাজ ভেতরে আসে, বুঝতে পারছো তো পুরোটাই একটা ষড়যন্ত্র, আর এই যে ডিভোর্স পেপার, এটা হচ্ছে ষড়যন্ত্রেরই একটা অংশ। তাই প্লিজ আবির, নিজেকে এখান থেকে সরাও, আর নিজেকে বলি হওয়ার হাত থেকে বাঁচাও, আর সাথে পূজাকেও বাঁচাও, প্লিজ বাঁচাও। তখন আবির বলে আর কিছু করা সম্ভব নয়, একবার যখন এগিয়েছি তখন শত্রু শেষ দেখেই ছাড়বো, এই ষড়যন্ত্রের জবাব দিয়েই ছাড়বো। মহারাজকে বলে পারলে আসবেন কালকে কোর্টে, আর যদি কেউ নাও থাকেন তাহলে এই আবির রায় একাই যুদ্ধ লড়বে, তাতে আমার জীবনে যতই ঝড় আসুক না কেন আমি এই লড়াই জিতবই, বলে দেয় আবির। আবির আর কিছুতেই পিছু পা হবে না, সে এবার তৈরি হয়ে মাঠে নেমেছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, আসছে পর্বগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখন অবধি যেটা সাসপেন্সে আছে সেটা হচ্ছে স্যার। এই স্যারটা কে, যে স্যারকে সোমনাথ মুখার্জি ফোন করেছিল পূজা আর আবিরের অ্যাক্সিডেন্টের জন্য? সত্যি কি সেই স্যার এই বাড়ির কারোর সাথে যুক্ত, বা এই বাড়ির মেম্বারদের মধ্যেই কি সেই স্যার লুকিয়ে আছে? সেটা কিন্তু জানার ব্যাপার আছে, হয়তো আমরা আগামী এপিসোডগুলোতে জানতে পারবো। তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতবাদ এই ব্যাপারে জানাতে ভুলো না কিন্তু কমেন্ট বক্সে। দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে, নতুন পর্বের রিভিউ নিয়ে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের সাবস্ক্রিপশনের উপরেই কিন্তু আমাদের নেক্সট আপডেটগুলো নির্ভর করে আছে। তাহলে অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, টাটা।